দেখো এই ডিয়াটাতে কি বলছে, 4 friends A, B, C, D have certain number of coins of in the denomination of ₹10, ₹5, ₹2, ₹1. ঠিক আছে, চারটে ডিনোমিনেশনের কয়েন আছে। ইচ অফ দেম হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান কয়েন অফ ইচ ডিনোমিনেশন, মানে প্রত্যেকের কাছে অ্যাটলিস্ট একটা কয়েন হবে প্রত্যেকটা ডিনোমিনেশনে। ঠিক আছে, এ পেন ইজ অ্যাভেলেবল ফর ₹X, এ ক্যান পারচেস দ্যাট পেন উইথ 75% অফ দ্য অ্যামাউন্ট উইথ হিম। তাহলে 75% মানে আমরা কি জানি? 75% মানে আমরা জানি 3/4। ঠিক আছে, তাহলে আমি ধরলাম পেনের কস্টিং ছিল এক্স এর ভ্যালু আমি ধরলাম 3A, আর এ 75% অ্যামাউন্ট দিয়ে ক্যান পারচেস দ্যাট পেন উইথ 75% অ্যামাউন্ট উইথ হিম। তাহলে এর কাছে আমি ধরলাম 4A রুপিস আছে, এর কাছে আমি ধরলাম 4A রুপিস আছে। ঠিক আছে, কারণ এ 75% দিয়ে 4 এর 75% দিয়ে পেনটাকে অ্যাভেল করছে। ঠিক আছে, ডি হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ দ্য প্রাইস অফ দ্য পেন। তাহলে এ বি সি ডি, ডি এর কাছে এক্স্যাক্টলি দ্য সেম অ্যামাউন্ট আছে যেটা পেনের প্রাইস আছে। তাহলে ডি এর কাছে আমি ধরলাম 3A আছে। ঠিক আছে, সি ক্যান বাই এক্স্যাক্টলি 3 such pens using all the money with him, মানে সি তার সব টাকা দিয়ে 3টে পেন কিনতে পারে। একটা পেনের দাম যদি 3A হয়, 3টে পেনের দাম কত হবে? 9A। তাহলে সি এর কাছে টোটালে আমি ধরলাম 9A রুপিস আছে। ঠিক আছে, সি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি কয়েন্স অ্যাজ ডি, মানে সি এর থেকে ডি এর কয়েন্স দ্বিগুণ। হু হ্যাজ অ্যাজ মেনি কয়েন্স অ্যাজ, মানে ডি আর বি এর টোটাল নাম্বার অফ কয়েন্স সেম। ঠিক আছে, এবার কি বলছে, ইফ 10 of the 2 rupees coin with A are replaced with equal number of 5 rupees coin। দেখো এখানে কন্ডিশনটা কিন্তু তোমার কোয়েশ্চেনে দেয়নি, কিন্তু এখানে কন্ডিশনটা তোমার ডিআই শুরুতেই দিয়ে দিয়েছে। তার মানে এখানে এইটার থেকে কিছু একটা আমাকে বোঝাতে চাইছে। কন্ডিশনটা যখন ডিআই শুরুতে দিয়ে দিয়েছে তখন এই কন্ডিশনটা প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইফ 10 of the 2 rupees coins with A are replaced with equal number of 5 rupees coin, 10টা 2 টাকার 10টা কয়েন যদি আমি রিপ্লেস করে ইকুয়াল নাম্বার অফ, মানে 10টা 5 টাকার কয়েন রাখি, 10টা 2 টাকার কয়েন রিপ্লেস করলে আমার টোটাল কত টাকা আমি রিপ্লেস করছি? 20 টাকা ইনস্টিড অফ 50 রুপিস। তাহলে টোটাল আমার বাড়তি হচ্ছে কত? 30 টাকা। দ্য অ্যামাউন্ট উইথ হিম উইল বি ইকুয়াল টু দ্য প্রাইস অফ 2 পেন্স। মানে যদি আমি দেখো প্রত্যেকটা ডিনোমিনেশনের কিছু কিছু কয়েন ছিল, তার ভেতরে 10টা 2 টাকার কয়েনকে আমি রিপ্লেস করে 5 টাকার 10টা কয়েন আমি ইনক্লুড করেছি। ঠিক আছে, তাতে যে আমার অ্যামাউন্টটা দাঁড়িয়েছে সেটা আমার দুটো পেনের প্রাইসের সমান। তাহলে এখানে আমার বলো, তাহলে এবার দেখো কি বলছে এখানে, তোমার বলছে যে তাহলে 2 টাকার 10টা কয়েনকে রিপ্লেস করে 5 টাকার 10টা কয়েন আগে আমি ইনক্লুড করেছি, তাতে আমার যে টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে সেটা আমার দুটো, তাতে আমি দুটো পেন কিনতে পারবো। তাহলে আমার প্রত্যেকটা ডিনোমিনেশনেরই তো কিছু 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 অ্যামাউন্ট ছিল, যার ভেতরে 2 টাকার 10টা কয়েনকে আমি রিপ্লেস করেছি। তাহলে আমার এখন আমার অ্যামাউন্টের চেঞ্জ কত হয়েছে? এখন আমার অ্যামাউন্টের চেঞ্জ হয়েছে 30 টাকা। তাহলে ফাইনাল অ্যামাউন্ট কত দাঁড়িয়েছে এর ক্ষেত্রে? 4A প্লাস 30। এইটা দিয়ে, এই টোটাল টাকাটা দিয়ে আমি দুটো পেন কিনতে পারবো। এখন দুটো পেনের আমি ইকুয়াল টু দ্য প্রাইস অফ 2 পেন। তাহলে 2 পেন, একটা পেনের যদি প্রাইস 3A হয়, দুটো পেনের প্রাইস কত হবে? 6A। তাহলে এবার এখান থেকে আমি বলতে পারি 2A ইকুয়ালস টু 30, A ইকুয়ালস টু কত? 15। তাহলে A ইকুয়ালস টু যখন 15 বেরিয়ে গেল, তখন আমি বলতে পারি যে একটা পেনের কস্টিং হচ্ছে তোমার 45 টাকা। এর টোটাল, এর কাছে টোটাল কত টাকা ছিল? 60 রুপিস। সি এর কাছে টোটাল কত টাকা ছিল? 135 রুপিস। আর ডি এর কাছে টোটাল কত টাকা ছিল? 45 রুপিস।
ঠিক আছে, এবার কি বলেছে, বি হ্যাজ অ্যান ইকুয়াল নাম্বার অফ ₹2, ₹5, ₹1 coins. If buys or if B buys the pen, he will be left with ₹1. এ দেখো, if B buys the pen, যদি বি পেনটা কেনে, একটা পেন কেনে, he will be left with ₹1. তার মানে বি 45 টাকা খরচ করে একটা পেন কিনলো, তবুও তার কাছে 1 টাকা পড়ে আছে তার কাছে, তাহলে তার কাছে টোটাল কত টাকা ছিল? 46 টাকা। বলো, এই পর্যন্ত টোটাল অ্যামাউন্ট বের করেছি, বুঝতে পেরেছো? এইবার তুমি একটা কাজ করে এটাকে একটা ছকে লিখে নাও, এ বি সি ডি। টোটাল অ্যামাউন্ট, এক টাকার কয়েন, নাম্বার অফ কয়েন, নাম্বার 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। এটা কি? এখান থেকে সব নাম্বার, সব নাম্বার অফ কয়েন। আর টোটাল অ্যামাউন্ট এতে কত আছে? টোটাল অ্যামাউন্ট এতে হচ্ছে 60, বিতে কত হচ্ছে 46, সিতে কত হচ্ছে 135, ডিতে কত হচ্ছে 45। ঠিক আছে, এবার আর কি করা যায় এখানে? আর পেনের জানো, পেনের কস্টিং জানো 45। আর কি করা যায়? বি হ্যাজ ইকুয়াল নাম্বার অফ ₹2, ₹5, ₹1 coins. বি এর কাছে ইকুয়াল নাম্বার, মানে বি এর কাছে আমি ধরলাম যে এম সংখ্যক ₹1, এম সংখ্যক ₹2, এম সংখ্যক ₹5 কয়েন্স আছে, আর 10 টাকার কয়েন এন সংখ্যক আছে। তাহলে আমি একদিকে বলতে পারি বি এর কাছে 1 টাকার এমটা কয়েন, মানে টোটাল এম টাকা আছে, 2 টাকার 2 এমটা কয়েন, তাহলে 2 টাকা আছে, এখানে 5 টাকার এমটা কয়েন আছে, তার মানে আমি বলতে পারি 5 টাকা আছে, আর এখানে 10 টাকার এনটা কয়েন মানে 10 টাকা আছে, ইকুয়ালস টু কত? 46। তাহলে এখান থেকে আমি বলতে পারি 8m প্লাস 10n ইকুয়ালস টু 46। 2 দিয়ে কাটলে 4m প্লাস 5n ইকুয়ালস টু 23। এবার তাহলে এখানে যদি আমি এইভাবে লিখি 5n ইকুয়ালস টু 23 মাইনাস 4m, তার মানে m এর ভ্যালু কি হবে যার জন্য এটা পুরোটা 5-এর মাল্টিপল হবে? m এর ভ্যালু কি কি হতে পারে যার জন্য এইটা 5-এর মাল্টিপল হবে? তাহলে m এর ভ্যালু যদি 1 ধরি, 5-এর মাল্টিপল হচ্ছে না। m এর ভ্যালু যদি 2 ধরি, 4 দুগুণে 8, 8 5 13, মানে 5-এর মাল্টিপল হচ্ছে, তাহলে m এর ভ্যালু 2 হতে পারে। m এর ভ্যালু 3 হলে 3 4 12 হচ্ছে না। m এর ভ্যালু 4 হলে 4 4 16 হচ্ছে না। m এর ভ্যালু 5 হলে 4 5 20 হচ্ছে না। m এর ভ্যালু 6 হলে 4 6 24 হচ্ছে না। m এর ভ্যালু 7 হলে 4 7 28 হচ্ছে না। 8 হলে 4 8 32, এটাও হচ্ছে না। 9 হলে 4 9 36, 36ও তোমার হচ্ছে না। তাহলে m এর জন্য একটা ভ্যালুই থাকছে, তাহলে m এর ভ্যালু আমি কনফার্ম হয়ে গেলাম এখান থেকে m এর ভ্যালু আমার 2 আসছে। তাহলে m এর ভ্যালু যদি তোমার 2 হয়, তাহলে তোমার এখানে 4 দুগুণে 8, m এর ভ্যালু 2 হলে 4 দুগুণে 8, 8 5 তার মানে 15, তাহলে n এর ভ্যালু কত আসছে? 3। m এর ভ্যালু 2 হলে n এর ভ্যালু 3, তাহলে নাম্বার অফ কয়েন্স এখানে কত আছে? 2 2 2 3। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স, টোটাল কয়েন্স, টোটাল কয়েন্স এখানে কত হচ্ছে? 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9। এবার দেখো এখানে একটা জায়গায় বলা আছে যে
C has twice as many coins as D, who has as many coins as B? তার মানে B আর D এর সেম নাম্বার অফ কয়েন্স আছে, এখান থেকে এইটা বোঝা যাচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স D এরও 9 থাকবে, আর D এর যত থাকবে তার থেকে টোয়াইস থাকবে C এর টোটাল নাম্বার। তাহলে এখানে কত থাকছে 80। বলো এইটুকুনি বুঝতে পেরেছো? দেখো এখানে কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর পসিবল। দেখো ট্রু বলেনি কিন্তু পসিবল জিজ্ঞেস করেছে, মানে কোনটা পসিবল। কি বলছে, এ ক্যান বাই দ্য পেন ইউজিং অল দ্য ₹10 and ₹5 কয়েন্স উইথ ইউ। এবার এর কাছে কি কি ডিনোমিনেশনের কয়েন ছিল, এর কাছে টোটাল কয়েন্স ছিল হচ্ছে 60 রুপিস, যার ভেতরে 1 টাকার কয়েন্স কিছু ছিল, 2 টাকার কয়েন্স কিছু ছিল, 5 টাকার কয়েন্স কিছু ছিল, 10 টাকার কয়েন্স কিছু ছিল। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। তাহলে এখানে তোমার নাম্বার অফ কয়েন্স 1 টাকার ছিল, 2 টাকার ছিল, 5 টাকার ছিল, 10 টাকার ছিল। ঠিক আছে, যার ভিতরে বলেছে আর একটা পেনের দাম কত ছিল 45 রুপিস, একটা পেনের দাম ছিল হচ্ছে 45 রুপিস, একটা পেনের দাম। এখানে দা পেন বলেছে, মানে একটা পেন কিনতে বলেছে। তাহলে একটা পেনের দাম যদি 45 রুপিস হয়, সেই 45 রুপিসটাকে আমি টোটাল 10 টাকার 5 টাকার ডিনোমিনেশনে কয়েন সব কটা 10 টাকা 5 টাকার কয়েন দিয়ে নিতে পারি, কারণ এখানে নাম্বার অফ কয়েন্স তো লেখা নেই। এখানে আমরা নাম্বার অফ কয়েন্স তো আমরা পাইনি, আমাদের কাছে অজানা কত হবে আমি জানি না। তাহলে সব 10 টাকার আর 5 টাকার কয়েন্স দিয়ে আমি 45 রুপিস পেতে পারি। হ্যাঁ পেতে পারি, কারণ এই তিনটেই হচ্ছে 5-এর মাল্টিপল। আরামসে আমরা 45 টাকা 10 টাকার 5 টাকার ডিনোমিনেশনের সব কটা কয়েন্স দিয়ে পেতে পারি। কিন্তু এইটা আমার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে 60 টাকার ভেতরে যদি 45 টাকা চলে যায়, তাহলে রিমেনিং যে 15 টাকা পড়ে থাকছে, এই 15 টাকাকে কি আমরা 1 টাকার আর 2 টাকার কয়েনে বিভক্ত করতে পারি? যদি পারি তবেই আমরা এটাকে কিনতে পারবো, নাহলে কিনতে পারবো না। কারণ ওই টাকাটা তো আমি কিনলাম, কিন্তু কেনার পরে আমি যে রিমেনিং টাকাটা আমার মানি ব্যাগে পড়ে আছে, সেটা কি আমার 2 টাকার 1 টাকার ডিনোমিনেশনে কি করা সম্ভব, থাকা সম্ভব? এবার থাকা সম্ভব, হ্যাঁ কি না? দেখো এখানে পাওয়া সম্ভব না। কেন পাওয়া সম্ভব? তোমার মাথায় কোয়েশ্চেন জাগতেই পারে, আমি যেটা 5টা 2 টাকার কয়েন আর 5টা 1 টাকার কয়েন করেও রাখতে, কারণ নাম্বার অফ কয়েন্স তো লেখা নেই। কিন্তু তোমার এখানে কোয়েশ্চেনের শুরুতে একটা কন্ডিশন দেয়া ছিল। আমি কোয়েশ্চেনে বলেছিলাম, কোয়েশ্চেনের শুরুতে যদি কন্ডিশন দেয়া থাকে, সেই কন্ডিশনটা প্রত্যেক কোয়েশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল। কন্ডিশনটা কি ছিল দেখো, ইফ 10 of the 2 rupees coin with A are replaced with an equal number of ₹5 coins। কন্ডিশনটা ছিল যে যদি আমি 10টা 2 টাকার কয়েনকে 10টা 5 টাকার কয়েন দিয়ে রিপ্লেস করি। এবার কোয়েশ্চেন হচ্ছে, যদি এর কাছে মিনিমাম 10টা কয়েন্স নাই থাকতো, তাহলে কি করে রিপ্লেস করতো জিনিসটাকে? তার মানে এর থেকে প্রমাণিত হচ্ছে এর কাছে মিনিমাম 10টা 2 টাকার কয়েন আছে, যার জন্য কন্ডিশনে রিপ্লেস করেছে। যদি 10টা 2 টাকার কয়েন না থাকতো, তাহলে রিপ্লেস করার কোনো কন্ডিশন দিত না। যেহেতু 10টা 2 টাকার কয়েন আছে, তার জন্যই রিপ্লেস করার কন্ডিশনটা দিয়েছে। তার মানে এখান থেকে আমাকে ধরে নিতে হবে যে 2 কাছে মিনিমাম, এর কাছে মিনিমাম 2 টাকার 10টা কয়েন আছেই আছে, না হলে ওটাকে রিপ্লেস করতে বলতো না। তাহলে 2 কাছে যদি 10টা মিনিমাম 2 টাকা, এর কাছে যদি 10টা মিনিমাম 2 টাকার কয়েন থাকে, তাহলে মিনিমাম 10টা 2 টাকার কয়েন নিয়েই তো তোমার 20 হয়ে যাচ্ছে, হুইচ ইজ গ্রেটার দ্যান 15। তার মানে এটা আমার পসিবল না। বলো আমার কথা বুঝতে পেরেছো? এবার দ্বিতীয়টা দেখো কি বলছে, ডি হ্যাজ অ্যান ইকুয়াল নাম্বার অফ ₹10 and ₹5 কয়েন্স। এবার ডি এর কাছে কি ছিল, ডি এর কাছে টোটাল নাম্বার অফ রুপিস ছিল 45, আর ডি এর কাছে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কতগুলো কয়েন ছিল, কতগুলো কয়েন ছিল আমরা জানি না। টোটাল 9টা কয়েন ছিল, টোটাল 9টা কয়েন ছিল, টোটাল 9টা কয়েন ছিল। ঠিক আছে, এবার কি বলছে, ডি হ্যাজ অ্যান ইকুয়াল নাম্বার অফ ₹10 and ₹5 কয়েন্স। আমি ধরলাম ডি এর কাছে ₹10 আর ₹5 এ আর এ আছে। ঠিক আছে, এ আর এ রুপিস আছে। ঠিক আছে, তাহলে এবার এইখানে সেম নাম্বার অফ কয়েন্স কি কি
কত কত পসিবিলিটি হতে পারে। আমি যদি এর ভ্যালু 1 ধরি, কারণ মিনিমাম একটা থাকতেই হবে, প্রত্যেকটা ডিনোমিনেশনের মিনিমাম একটা অ্যাটলিস্ট একটা থাকতে হবে, তাহলে আমি এর ভ্যালু যদি 1 ধরি তাহলে পসিবল। তাহলে 5 ওকে 5, 10, 15, 45-এর থেকে কম পসিবল, কারণ তাহলে বাকিগুলোও চান্স পাচ্ছে থাকার। এর ভ্যালু যদি 2 ধরি, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 10, 20, 30, বাকিগুলোও 1 আর 2 ডিনোমিনেশনের কয়েন চান্স পাচ্ছে থাকার। যদি এটা 3 ধরি, 3 5 15, 3 10 30, 3 5 15 আর 3 10 30, তাহলে এই দুটো মিলেই তোমার হয়ে যাচ্ছে কত? 45 টাকা। তাহলে তোমাকে তো কোয়েশ্চেনে বলেছে অ্যাটলিস্ট একটা কয়েন থাকবে প্রত্যেকটা ডিনোমিনেশনের, তাহলে 1 আর 2 ডিনোমিনেশনের কোনো কয়েন থাকার চান্স পাচ্ছে কি? কোনো কয়েন থাকার চান্স পাচ্ছে না, তার জন্য 3 হবে না। বলো, বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এখানে তোমার 1 এর পসিবিলিটি থাকলো আর 2 এর পসিবিলিটি থাকলো। এবার যদি এক নাম্বার অফ কয়েন্স একটা হয়, মানে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে? এর ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে তোমার ধরে নাও এর ভ্যালু এখানে 1, এর ভ্যালু 1, এর ভ্যালু যদি 1 হয় তাহলে তোমার কত কত থাকছে? এখানে তোমার থাকছে 5 আর 10, 15 টাকা। তাহলে এখানে থাকছে 15 টাকা, মানে 5 টাকার আর 10 টাকার কয়েন নিয়ে হচ্ছে 15 টাকা। তাহলে বাকি কত টাকা থাকছে? বাকি থাকছে তোমার 30 টাকা, 30। এই 30কে তোমাকে 1 আর 2 এ বিভক্ত করতে হবে। এই 30কে তোমাকে এখানে 1 আর 2 এ বিভক্ত করতে হবে, যেখানে নাম্বার অফ কয়েন্স রিমেনিং কত থাকছে? নাম্বার অফ কয়েন্স রিমেনিং থাকছে হচ্ছে, দুটো কয়েন চলে গেল, তাহলে বাকি রিমেনিং কয়েন থাকছে হচ্ছে 7টা, 7, কারণ টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে 9টা, দুটো কয়েন চলে গেল 5 আর 10-এর ডিনোমিনেশনে, তাহলে নাম্বার অফ কয়েন্স কত থাকছে? 7টা। ঠিক আছে, তাহলে এইবার এটাকে যদি আমি অ্যালিগেশনে করি, কি করে করব? এটাকে অ্যালিগেশনে করলে এইভাবে করব, নাম্বার অফ কয়েন্স হচ্ছে 7টা, আমাকে আনতে হবে 30 টাকা, আর ডিনোমিনেশন কি কি আছে? 1 টাকা, 2 টাকা। তাহলে আমি ধরলাম 7টা 1 টাকার কয়েন, 7টা যে কয়েন আছে প্রত্যেকটা হচ্ছে 1 টাকা, 7টা যে কয়েন আছে প্রত্যেকটা হচ্ছে 1 টাকার। আবার ধরলাম 7টা যে কয়েন আছে প্রত্যেকটা হচ্ছে 2 টাকার, 7টা যে কয়েন আছে প্রত্যেকটা হচ্ছে তোমার 2 টাকা। তাহলে 7 দুগুণা 14, 7 দুগুণা 14, আর এদের মিডল ভ্যালু কত আছে? 30। এটা কি অ্যালিগেশনে করা সম্ভব? কারণ 7টা যে কয়েন আছে, যদি প্রত্যেকটা কয়েনকে যদি আমি 1 টাকা ধরি তাহলে 7 টাকা আসছে। 7টা যে কয়েন আছে যদি প্রত্যেকটাকে 2 টাকার ধরি তাহলে আমার 14 টাকা আসছে, কিন্তু 30 টাকা আমার কখনোই আসছে না, কারণ রিমেনিং কয়েন আছেই আমার 7টা। তাহলে আমার এইটাও পসিবল না, এই পসিবিলিটি 1 দিয়ে হবে না। বুঝতে পেরেছো আমার কথা? বোঝা গেছে? বোঝা গেছে আমার কথা? তারপরে দেখো আরেকটা পসিবিলিটি কি আছে 2 এর, মানে যদি এর ভ্যালু 2 হয়, আমার কাছে তো ডিআইটা প্রচন্ড ইন্টারেস্টিং লাগছে। এর ভ্যালু যদি 2 হয়, এর ভ্যালু 2 হয়, এর ভ্যালু যদি 2 হয়, তাহলে দুটো কয়েন আছে 5 টাকা, তাহলে টোটাল কত টাকা আছে? 10 টাকার। দুটো কয়েন আছে 10 টাকা, টোটাল কত টাকা আছে? 20 টাকা। তাহলে এখানে টোটাল কত টাকা আছে? 30 টাকা। আমার রিমেনিং কত টাকা পড়ে আছে? রিমেনিং পড়ে আছে হচ্ছে এখানে 15 টাকা। এই 15 টাকা আর রিমেনিং কয়েন কতগুলো আছে? এখানে কতগুলো কয়েন ইউজ হয়ে গেল? 4টে কয়েন ইউজ হয়ে গেল। 9 এর ভেতরে 4টে কয়েন যদি এখানে ইউজ হয়ে যায় তাহলে রিমেনিং কয়েন কত আছে? 5টা। এই 5টা কয়েনকে মিলিয়ে আমাকে 15 টাকা আনতে হবে। যদি 5টা কয়েনের ভেতরে প্রত্যেকটাই 1 টাকার কয়েন হয় তাহলে 5 টাকা থাকছে। যদি 5টা কয়েনের ভেতরে প্রত্যেকটা 1 টাকার কয়েন হয় তাহলে 5 টাকা থাকছে। যদি 5টা কয়েনের ভেতরে প্রত্যেকটা 2 টাকার কয়েন হয় তাহলে 10 টাকা থাকছে। তাহলে ম্যাক্স টু ম্যাক্স হলে 10 টাকা হচ্ছে, 15 টাকা আমার কখনোই হচ্ছে না। তাহলে 5 রিমেনিং কয়েন্স আমার কাছে আছে 5টা, যদি 5টাই যদি আমার 1 টাকার কয়েন হয় তাহলে 5 টাকা থাকছে। যদি 5টাই আমার 10 টাকার কয়েন হয়, 2 টাকার কয়েন হয়, তাহলে 10 টাকা থাকছে। তাহলে 15 টাকা তো আমার আসছে না, তার মানে এই পসিবিলিটি দিয়েও আমার হলো না। বলো, বুঝতে পেরেছো? মানে আমার 15 টাকা কিছুতেই আসছে না, যদি যত আমি ম্যাক্সিমাম নাম্বার ডিনোমিনেশনে নাম্বার অফ কয়েন্স চাপাচ্ছি। বুঝতে পেরেছো আমার কথা? 4টে কয়েন্স ইউজ হয়ে গেছে, 5টা কয়েন্স বাকি আছে। 5টা কয়েন্সকে যদি আমি সবকটাকেই আমি 2তে লাগাই তাহলে আমার হার্ড
ম্যাক্সিমাম 10 টাকা আসছে, 15 টাকা আসছে না। বোঝা গেছে আমার কথা? তার জন্য এটা আমার হচ্ছে না এই পসিবিলিটি। এই কারণে আমার সেকেন্ড অপশনও মানে বিটাও আমার ভুল হয়ে গেল। বলো, বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এ হ্যাজ ফিউয়ার নাম্বার অফ কয়েন্স দেন সি। এই ডিএটা শুরু করলে ইচ্ছা করছে সবকটা করিয়ে দিই, কারণ এটা এত ভালো, তবুও এইটাই আজকে লাস্ট। এ হ্যাজ ফিউয়ার নাম্বার অফ কয়েন্স দেন সি, আমাকে প্রমাণ করতে হবে যে এটা পসিবল কি পসিবল না, পসিবল কি পসিবল না, এটা প্রমাণ করতে হবে। এবার দেখো, এতে তোমার টোটাল 60 রুপিস আছে, আর সি তে টোটাল হচ্ছে তোমার 135 রুপিস। সি তে হচ্ছে তোমার 135 রুপিস, আর সি তে টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে 18টা। সি তে টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে 18টা। এ তে টোটাল নাম্বার অফ কয়েন্স কত আছে জানি না, তাহলে এখানে 1 টাকার কয়েন্সও আছে, 2 টাকার কয়েন্সও আছে, 5 টাকার কয়েন্সও আছে, 10 টাকার কয়েন্সও আছে। আমার সি কে নিয়ে কথা নেই, আমার সি কে একটা জিনিসই লাগবে যে সি এর এইটা 18 থেকে কম হতে পারে কি না। 18 থেকে বেশিও হতে পারে, 18 থেকে কমও হতে পারে, 18 থেকে কম হতে পারে কিনা। তাহলে আমি একটা জিনিস জানি যে এর ক্ষেত্রে 2 টাকার কয়েন মিনিমাম 10টা হবে, কারণ ইফ কন্ডিশনে বলা ছিল যে 10 টাকা 2 টাকার কয়েনকে রিপ্লেস করলাম। তাহলে 2 টাকার কয়েন যদি মিনিমাম 10টা হয়, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, 10টা মিনিমাম হয়ে যাচ্ছে, তাহলে এখানে তোমার কত আসছে, 20 রুপিস। এখানে হচ্ছে 20 রুপিস, ঠিক আছে। আর আর কি করতে পারো, দেখো মিনিমাম যখন আসতে হবে, মিনিমামে আসতে গেলে কি করতে হয়, যখন মিনিমাম নাম্বারে আসতে হবে তখন কি করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ম্যাক্সিমামের পরিমাণটা বাড়িয়ে দিই, ম্যাক্সিমামের নাম্বার অফ মানে ম্যাক্সিমাম ডিনোমিনেশনের নাম্বার অফ কয়েন্স বাড়িয়ে দিই, আর মিনিমাম ডিনোমিনেশনের নাম্বার অফ কয়েন্স কি কমিয়ে দিই। তার মানে কি বলতে চাইছি, যদি 5 টাকা একটা দিই আর 5 টাকা 5টা দিই, 5 টাকার কয়েন 1 টাকার কয়েন 5টা দিই আর 5 টাকার কয়েন একটা দিই, দুটোর ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট সেম, কিন্তু নাম্বার অফ কয়েন্স ডিফারেন্স। তার মানে কি আমি এখানে বলতে চাইছি, যদি মিনিমামে আসতে হয় তার জন্য ম্যাক্সিমাম ডিনোমিনেশনের ঘরের পাওয়ার বাড়াও, মিনিমাম ডিনোমিনেশনের ঘরের পাওয়ার কমাও, যাতে নাম্বার অফ কয়েন্স কমে যায়। আমার কথা বোঝা গেছে আশা করি। তাহলে এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। তাহলে এবার 10টা কয়েন্স তো আমার কনফার্ম মোটামুটি আছেই আছে। তাহলে এবার আর কি করতে পারি, তো আমি আর কি করতে পারি, আমি এখানে যদি 3টে 10 টাকার কয়েন রাখি, 3টে 10 টাকার কয়েন রাখলে তোমার এখানে 3 10 কে 30 আসছে, 3 10 কে 30, তার মানে 50, আর 10 বাকি আছে, আর 10 বাকি আছে, আর 10 বাকির জন্য এটা একটা রাখি, না এটা একটা রাখলে হবে না, একের ঘরে মিনিমাম একটা দিতেই হবে, তাহলে একের ঘরে 5টা, যদি আমি এখানে এটা একটা রাখি তাহলে এখানে 5টা দিতে হবে, এইরকম করতে হবে। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স কত হচ্ছে, 19টা হয়ে যাচ্ছে, টোটাল নাম্বার অফ কয়েন্স হয়ে যাচ্ছে 19টা, কিন্তু আমাকে 18 থেকে কম আছে নাকি, এটা কম হতে পারে নাকি, এটা পসিবল নাকি দেখতে হবে। তাহলে 18 থেকে কম করতে গেলে আমি কি করতে পারি, 18 থেকে কম করতে গেলে আমি একটা জিনিস করতে পারি, আমি যদি এটাকে 10টার বদলে 12টা করে দিই, 12টা করলে তাহলে তোমার এখানে কত আসছে, 12 দুগুণা 24, 12 দুগুণা 24 মানে 4 টাকা বেড়ে যাচ্ছে। 4 টাকা যদি বেড়ে যায় তাহলে আমি এখানে তোমার 4 টাকা কমিয়ে দিতে পারি, 4 টাকা কমিয়ে দিলে তোমার এখানে তোমার একটা কয়েন থাকছে, তাহলে এখানে একটা কয়েন, এখানে 12টা কয়েন, এখানে একটা কয়েন, এখানে 3টে কয়েন, একটা 3টে একটা 12টা একটা, তাহলে টোটাল কত হচ্ছে, 12 3 একে 4 একে 5 17, টোটাল নাম্বার অফ কয়েন 17, হুইচ ইজ লেস দ্যান 18। এছাড়াও আরো অনেক পসিবিলিটি সম্ভব, যেখানে কমও হতে পারে বেশিও হতে পারে, এছাড়াও আরো অনেক রকম পসিবিলিটি সম্ভব, কিন্তু আমাকে বলেছে পসিবল কিনা। ইয়েস, ইট ক্যান বি পসিবল, এ হ্যাজ ফিউয়ার নাম্বার অফ কয়েন্স দেন সি, ইট ক্যান বি পসিবল। তাহলে এটা আমার 3 নাম্বারেরটা
ট্রু হল। তাহলে অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, এই কোয়েশ্চেনটাতে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ 2 রুপি কয়েনস উইথ ডি। ডি এর কাছে কতগুলো 2 টাকার কয়েন আছে। এর মধ্যে কোন স্টেটমেন্টটা সাফিসিয়েন্ট এটা অ্যান্সার করার জন্য? প্রথম স্টেটমেন্টে কি বলেছে, ডি হ্যাজ ইকুয়াল নাম্বার অফ 10 রুপি অ্যান্ড 1 রুপি কয়েন্স। তাহলে ডি এর কাছে টোটালে 45 রুপিস ছিল, আর টোটাল কয়েন্স কত ছিল? 9টা। আর আমি ধরলাম কোয়েশ্চেন অনুযায়ী 10 রুপি কয়েন্স যতগুলো আছে 1 রুপি কয়েন্স ততগুলো আছে। এ এ এইবার দেখতে হবে, আমাকে চেক করে দেখতে হবে যে এই স্টেটমেন্টটা অ্যান্সারটা দেওয়ার জন্য সাফিসিয়েন্ট কিনা। আমি ধরলাম 1 রুপি কয়েন যদি একটা থাকে, 10 রুপি কয়েনও একটা থাকবে, তাহলে নাম্বার অফ কয়েন্স এখানে দুটো থাকতে পারে। তাহলে এখানে যদি 1 রুপি কয়েন দুটো থাকে, 10 রুপি কয়েন্সও দুটো থাকবে। 1 রুপি কয়েন্স এখানে যদি 3টে থাকে, 10 রুপি কয়েন্সও তোমার এখানে 3টে থাকবে। 1 রুপি কয়েন্স যদি এখানে 4টে থাকে, 10 রুপি কয়েন্সও তোমার এখানে 4টে থাকবে। বাট যদি 1 রুপি কয়েন 4টে থাকে, তাহলে এখান থেকে আসলো 4 টাকা, 4 × 1। যদি 10 রুপি কয়েন 4টে থাকে, তাহলে এখান থেকে আসলো 40 টাকা। তাহলে টোটালে কত হলো? 44 টাকা। টোটালে হয়ে গেল 44 টাকা। বেঁচে আছে কত টাকা? 1 টাকা। নাম্বার অফ কয়েন্স কত আছে? নাম্বার অফ কয়েন্স হচ্ছে দুটো। নাম্বার অফ কয়েন্স হচ্ছে দুটো। তাহলে 1 টাকাকে আমি দুটো কয়েন্সে রাখবো কি করে? তার মানে আমার 4 টাকার এটা হবে না। ঠিক আছে, তার মানে আমাকে এই তিনটের ভেতরে চেক করতে হবে, কারণ প্রত্যেকটাতে অ্যাটলিস্ট একটা করে কয়েন আছে, একটা ডিনোমিনেশনের কয়েন আছে, তোমাকে বলে দিয়েছে। এমন না যে একটা ডিনোমিনেশনের কয়েন নেই কোনোটাতে। ঠিক আছে, তাহলে এইবারে আমি চেক করব, যদি প্রথমটাতে চেক করি যে 1 টাকার কয়েন একটা আছে, 10 টাকার কয়েনও একটা আছে, তাহলে 1 টাকার কয়েন আর 10 টাকার কয়েন মিলে কত হচ্ছে? 11 টাকা। তাহলে 45 থেকে তুমি যদি 11 বাদ দাও, 45 থেকে 11 বাদ দিলে রিমেনিং কত পড়ে থাকছে? 34 টাকাও তোমার এখানে পড়ে থাকছে। 45 থেকে 11 বাদ দিলে তোমার রিমেনিং 34 টাকা পড়ে থাকছে। যে 34 টাকাকে 2 টাকা আর 5 টাকার ডিনোমিনেশনে ভাগ করতে হবে। তাহলে 2 টাকার আর 5 টাকার ডিনোমিনেশনের কয়েন কতগুলো পড়ে আছে? 2 টাকা আর 5 টাকার ডিনোমিনেশনের কয়েন 7টা পড়ে আছে। 7টা, 7। কারণ এখানে একটা ইউজ হয়ে গেছে, এখানে একটা ইউজ হয়ে গেছে। 9 থেকে 2 বাদ দাও, 7টা কয়েন্স পড়ে আছে। এই 7টা কয়েন্সকে এমন ভাবে বিভক্ত করতে হবে যেটা যাতে আমাকে 34 টাকা দেয়। তাহলে এইটা তুমি যদি চোখে দেখতে পারো আগে, তাহলে তো কোনো ব্যাপার না। যেরকম আমি যদি এখানে ইনটু আমি যদি এখানে কি করি, 4 × 5 = 20, 4 × 5 = 25, 5 আর 2 × 2 একটা কাজ করি, এটাকে আমি অ্যালিগেশনে করি। অ্যালিগেশন না করলে এটা অনেক করতে সময় লাগবে, অনেকগুলো পসিবিলিটি চলে আসবে। তাহলে একটা কাজ করি, আমাকে 34 টাকা আনতে হবে। অ্যালিগেশনটা কি করে করব? আমাকে 34 টাকা আমাকে আনতে হবে, যার ভেতরে আমি ধরলাম 7 টাকার কয়েন, 2 টাকার কয়েন, টোটাল 7। আমি ধরে নিলাম 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের ডিনোমিনেশন বের করতে হবে। 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের ডিনোমিনেশন বের করতে হবে। আমি ধরলাম যে এই 7টা কয়েনের ভেতরে সবকটাই 2 টাকার কয়েন। তাহলে 7টা কয়েনের ভেতরে সবকটাই যদি 2 টাকার কয়েন হয়, তাহলে মিনিমাম কত কয়েন যাচ্ছে? 14টা। যদি 5 টাকার কয়েনের ভেতরে সবকটাই 7 টাকার কয়েন হয়, 7টা কয়েনের ভেতরে প্রত্যেকেই যদি 5 টাকার কয়েন হয়, 7টা কয়েনের ভেতরে প্রত্যেকেই যদি 5 টাকার কয়েন হয়, তাহলে ম্যাক্সিমাম কতগুলো যাচ্ছে? 35টা। তাহলে এখান থেকে যদি আমি অ্যালিগেশন করি, তাহলে আমি কি পাচ্ছি? এখানে পাচ্ছি 20 আর এখানে পাচ্ছি 1। আমি কি 7কে 20:1 বিভক্ত করতে পারি? এটা হচ্ছে কি নাম্বার অফ কয়েন্স। নাম্বার অফ কয়েন্স। আমি কি 7কে 20:1 বিভক্ত করতে পারি? টোটাল কত? 21। এখানে 21, তাহলে বলতে পারি যে 7 ইউনিটের ভ্যালু 21, 1 ইউনিটের ভ্যালু 3। তাহলে 2 টাকার কয়েন কতগুলো আছে? 2 টাকার কয়েন হচ্ছে 3টে আছে। আর 3 টাকার কয়েন কত? 5 টাকার কয়েন কতগুলো আছে? 5 টাকার কয়েন হচ্ছে তোমার না না, এখানে এখানে উল্টো, এখানে উল্টো ইয়ে করলাম যে তোমার এখানে
এটা কি নাম্বার অফ কয়েন্স এর রেশিও, তাহলে নাম্বার অফ কয়েন্স কত 21 ইউনিট, 21 ইউনিটের ভ্যালু কত 7, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1/3, 1 ইউনিটের ভ্যালু আমার কত বেরোচ্ছে 1/3। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে এইটা দিয়ে কি পসিবল হচ্ছে 1/3, এটা দিয়ে পসিবল হচ্ছে না। কেন পসিবল হচ্ছে না? কারণ এটা ভগ্নাংশে চলে আসছে, নাম্বার অফ কয়েন্সটা তোমার ভগ্নাংশে চলে আসছে। নাম্বার অফ কয়েন্স যদি ভগ্নাংশে চলে আসে তাহলে এটা দিয়ে পসিবল হচ্ছে না। তার মানে 1 টাকার কয়েন নেই, 1 টাকার কয়েন নেই, তাহলে 1 টাকার কয়েন দিয়ে আমার হলো না, মানে নাম্বার অফ কয়েন্স 1 দিয়ে হলো না। তাহলে এবার দেখবো, এবার পরে কি আছে দেখবো। এবার পরে দেখবো যে আমি যদি নাম্বার অফ কয়েন্স 2 ধরে করি, নাম্বার অফ কয়েন্স 2 ধরে করলে টোটাল কত টাকা যাচ্ছে এখনো, 1 টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে এখান দিয়ে 2 টাকা, 10 টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে এখান থেকে কত টাকা 20 রুপিস, তাহলে টোটালে কত টাকা চলে গেল 22 টাকা চলে গেল। তাহলে 45 থেকে যদি 22 বিয়োগ দিয়ে দিই তাহলে রিমেনিং কত টাকা পড়ে থাকছে, রিমেনিং পড়ে থাকছে 23 টাকা। এই 23 টাকাকে 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনে বিভক্ত করতে হবে। এবার আমি দেখবো যে 23 টাকাকে আমি 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনে বিভক্ত করতে পারি নাকি। আর রিমেনিং নাম্বার অফ কয়েন্স কত পড়ে আছে আমি দেখছি, রিমেনিং 4টে কয়েন্স আমি ইউজ করে ফেলেছি 9টার ভেতরে, তাহলে রিমেনিং নাম্বার অফ কয়েন্স আমার 5টা পড়ে আছে। তাহলে 5টা কয়েন আছে, সেটাকে 23 টাকা বানাতে হবে। তাহলে এটাকে আমি অ্যালিগেশনে দিই, আমি ধরে টোটালে আমাকে 23 টাকা বানাতে হবে। টোটাল নাম্বার অফ, আমি যদি 2 টাকার কয়েন, আমি ধরে নিচ্ছি সব 2 টাকার কয়েন যে কটা আছে সব 5টা কয়েন্স আছে সবকটাই তোমার 2 টাকার কয়েন, তাহলে মিনিমাম নাম্বার অফ কয়েন্স কত, মিনিমাম নাম্বার অফ কয়েন্স 10টা দেখছি। আর ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স কত যাচ্ছে, যদি আমি 5 টাকার কয়েন্স 5টা কয়েন্স আমি ধরে নিই সবকটাই 5 টাকার আছে, তাহলে এটা হচ্ছে তোমার 25 টাকা ম্যাক্সিমাম। তাহলে এবার যদি অ্যালিগেশনে দিই, অ্যালিগেশনে দিয়ে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 13। তাহলে এবার দেখবো আমি এই 15 ইউনিটকে যদি আমি 5-এ ভাঙতে পারি, এটাও তোমার ভগ্নাংশে চলে যাচ্ছে, অতএব এইটা দিয়েও হলো না। এবার 3 দিয়ে দেখি, 3 দিয়ে করলে আমার এখানে আসছে টোটালে 3 টাকা, এখানে আসছে আমার টোটালে 30 টাকা। তাহলে টোটাল কত টাকা ইউজ করে ফেলেছি 33 টাকা। তাহলে 33 টাকা যদি 45 দিয়ে বিয়োগ দিই তাহলে আমার কত টাকা পড়ে থাকছে, 33 টাকা 45 দিয়ে বিয়োগ দিলে 12 টাকা পড়ে থাকছে, 12 টাকা পড়ে থাকছে। আর এই 12 টাকাকে আমি কতগুলো কয়েন্সে নেব, 3 3 6, 6টা কয়েন্স ইউজ হয়ে গেছে আর 3টে কয়েন্স পড়ে আছে। তাহলে রিমেনিং নাম্বার অফ কয়েন্স কত পড়ে আছে, 3টে কয়েন্স। এবার দেখো 12 টাকা আছে, ঠিক আছে, তা 12 টাকাকে তুমি যদি 3টে কয়েন্সে বিভক্ত করতে চাও তুমি এমনিও হয়তো করতে পারবে, কারণ তোমার এখানে 2টো কয়েন্স ইউজ হবে। যদি তুমি এখানে 5 টাকার কয়েন্স 2টো নাও আর 2 টাকার কয়েন্স একটা নাও, 5 টাকার কয়েন্স যদি 2টো নাও আর 2 টাকার কয়েন্স একটা নাও, তাহলে 3টে কয়েন্স ইউজ হয়ে গেল আর আমাকে 12 টাকা দিয়ে দিচ্ছে, 3টে কয়েন্স ইউজ হয়ে গেল আর আমি 12 টাকাও পেয়ে যাচ্ছি। তুমি ডাইরেক্ট চোখে দেখেও করতে পারো। আর তুমি যদি এটাকে চোখে দেখে বুঝতে না পারো, যদি এটা তুমি অ্যালিগেশনে যাও তাহলে তোমাকে টোটালে 12 টাকা আনতে হবে। আমি ধরে নিলাম মিনিমামটা আগে ধরবো, 3টে যে কয়েন্স আছে 3টে কয়েন্স সবাই 2 টাকার আছে, তাহলে 3 দুগুণা 6 টাকা থাকছে এখানে। 3টে যে কয়েন্স আছে সবাই 5 টাকার আছে, 3 5 15 টাকা থাকছে এখানে। তাহলে এখানে তোমার কত থাকছে, এখানে থাকছে 6:3, তাহলে 1:2। এই 1:2 কে আমাকে 3-এ ভাঙতে হবে। 1:2 কে 3-এ কি করে ভাঙবো, 3 ইউনিটের ভ্যালু ইকুইভ্যালেন্ট টু 3 নাম্বার অফ কয়েন্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু 1, তার মানে 1 ইউনিট মানে একটা কয়েন আছে তোমার, 2 টাকার ডিনোমিনেশনের একটা কয়েন আছে আর 5 টাকার ডিনোমিনেশনের 2টো কয়েন্স আছে। তার মানে স্টেটমেন্ট 1 দিয়ে অ্যান্সার করা সম্ভব। বুঝতে পেরেছো, বোঝা গেছে? 1 নাম্বার পসিবিলিটিতে গেল না, 2 নাম্বার পসিবিলিটিতে গেল না, 3 নাম্বার পসিবিলিটিতে গিয়ে আমার মিলে গেল। বুঝতে পেরেছো?
দেখো নেক্সট স্টেটমেন্ট কি বলছে, ডি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি ফাইভ রুপি কয়েন্স অ্যাজ দ্য নাম্বার অফ 2 রুপি কয়েন্স। তার মানে ডি এর কাছে যতগুলো 2 টাকার কয়েন আছে, 5 টাকার নাম্বার অফ কয়েন্স তার থেকে দ্বিগুণ আছে। ডি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি 5 রুপি কয়েন্স অ্যাজ দ্য নাম্বার অফ 2 রুপি কয়েন্স। তাহলে ডি এর কাছে টোটালে তোমার 9টা কয়েন্স আছে, আর ডি এর টোটাল 45 টাকা আছে। 1, 2, 5, 10। ডি এর কাছে টোটালে 2 টাকার কয়েন যতগুলো আছে, 5 টাকার কয়েন্স তার দ্বিগুণ আছে। ওকে ফাইন। তাহলে আমি ধরে নিলাম প্রথমে এক মানে 2 টাকার কয়েন একটা আছে, 5 টাকার কয়েন তাহলে দুটো থাকবে, দ্বিগুণ আছে। যদি এটা 2 হয় তাহলে এটা 4, যদি এটা 3 হয় তাহলে এটা 6, যদি এটা 4 হয় তবে এটা 8। তাহলে আমাকে একবার দেখে নি, আমি তো করে ফেললাম। 2 টাকার কয়েন যদি 4টে থাকে তাহলে 4 দুগুণে 8, আর 5 টাকার কয়েন যদি 8টা থাকে তাহলে 5 8 40। তার মানে এখানে হয়ে গেল কত, 48 টাকা। তাহলে 45 টাকার থেকে ইনক্রিজ করে যাচ্ছে, এটা হবে না। 2 টাকার কয়েন যদি 3টে থাকে তাহলে 3 দুগুণে 6, 5 টাকার কয়েন যদি 6টা থাকে, 5 6 30, তাহলে এখানে হয়ে যাচ্ছে 36। তার মানে 3টে পসিবিলিটি আমি নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমটা দিয়ে করছি। প্রথমটাতে 2 টাকার কয়েন কতগুলো আছে, একটা, আর 5 টাকার কয়েন কতগুলো আছে, দুটো। তাহলে 2 টাকার কয়েন একটা থাকলে আর 5 টাকার কয়েন দুটো থাকলে তোমার এখানে 12 টাকা ইউজ হয়ে গেল। যদি 12 টাকা ইউজ হয়ে যায়, রিমেনিং কত টাকা পড়ে থাকছে, 33 টাকা পড়ে থাকছে। এই 33 টাকাকে আমাকে 1 টাকায় আর 10 টাকায় ভাঙতে হবে। 1 টাকার ডিনোমিনেশনে আর 10 টাকার ডিনোমিনেশনে ভাঙতে হবে যে কতগুলো নাম্বার অফ কয়েন্স দিচ্ছে। তাহলে এখনো পর্যন্ত কতগুলো কয়েন্স আমি ইউজ করে ফেলেছি, 3টে কয়েন্স আমি ইউজ করেছি। রিমেনিং নাম্বার অফ কয়েন্স কতগুলো আছে, রিমেনিং নাম্বার অফ কয়েন্স হচ্ছে তোমার 6টা। 9 - 3 = 6। রিমেনিং নাম্বার অফ কয়েন্স হচ্ছে 6টা। তাহলে এটাকে যদি আমি অ্যালিগেশনে দিই, আমাকে আনতে হবে 33 টাকা। আমি ধরলাম 6টা কয়েন সবকটা 1 টাকার কয়েন, তাহলে মিনিমাম কত টাকা আছে, 6 টাকা। 6টা কয়েন সবকটা 10 টাকার কয়েন, তাহলে ম্যাক্সিমাম কত টাকা আছে, 60। তাহলে এবার যদি বিয়োগ করো, বিয়োগ করলে তুমি দেখতে পাচ্ছ এখানে কত থাকছে, 7, 3 আর 1 4, 2 27, আর এখানে কত থাকছে, 7, হাই থাকছে 1 2 27। তাহলে 1:1, 1:1। ঠিক আছে, তাহলে আমাকে আমাকে বলে দিয়েছে এটা 1:1, আর নাম্বার অফ কয়েন্স কত আছে, 6। তাহলে আমি বলতে পারি 2 ইউনিটের ভ্যালু 1 + 1, 2 ইউনিটের ভ্যালু 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3। তাহলে 1 টাকার কয়েন কতগুলো আছে, 6টা, আর 10 টাকার কয়েন কতগুলো আছে, 6টা। তার মানে আমি প্রথম পসিবিলিটি দিয়ে করতে পারছি। দ্বিতীয় পসিবিলিটি দিয়ে দেখবো। দ্বিতীয় পসিবিলিটি, যতগুলো পসিবিলিটি আছে সবকটা পসিবিলিটি দিয়ে দেখার কারণ আমি তোমাকে বলছি। দ্বিতীয় পসিবিলিটি দিয়ে দেখবো। দ্বিতীয় পসিবিলিটিতে কি বলছে, 2 টাকার কয়েন কতগুলো আছে, দুটো। 5 টাকার কয়েন কতগুলো আছে, 4টে। তাহলে টোটালে কতগুলো কয়েন থাকলো তোমার, 24টা। তাহলে 45 থেকে তুমি যদি 24 বাদ দাও, তাহলে রিমেনিং কত থাকছে, রিমেনিং থাকছে হচ্ছে 21টা কয়েন্স। এই 21টা কয়েন্স যদি 21 টাকা থাকছে, তাহলে নাম্বার অফ কয়েন্স কতগুলো রিমেনিং থাকছে, 6টা কয়েন্স চলে গেল, তাহলে 3টে কয়েন্স রিমেনিং থাকছে, 3টে। আচ্ছা, এইটা তো পসিবলই না। কেন পসিবল না বলবো, কারণ তোমার এখানে নাম্বার অফ কয়েন্স হচ্ছে 9টা। তুমি যদি 2 টাকার আর 5 টাকার কয়েন্সের ভেতরেই 9টা কয়েন্স বানিয়ে দাও, তাহলে 1 টাকা 10 টাকার কয়েন্সের জন্য কোনো নাম্বার অফ কয়েন্স পড়ে থাকছে না। তার জন্য এটা তোমার পসিবল না। ঠিক আছে, তাহলে এবার তোমার টোটাল রুপিস কত আছে, 21 রিমেনিং, আর নাম্বার অফ কয়েন্স আছে 3টে। তাহলে আমাকে 21 রুপিস আনতে হবে। 3টে কয়েন, 3টে কয়েন সবাই যদি 1 টাকার হয়, তাহলে টোটালে 3 টাকা থাকছে মিনিমাম। 3টে কয়েন সবাই যদি 10 টাকার হয়, তাহলে টোটালে 30 টাকা থাকছে মিনিমাম, ম্যাক্সিমাম। তাহলে এবার যদি অ্যালিগেশন করি, তোমার এখানে কত থাকছে, এখানে থাকছে 9, এখানে কত থাকছে, এখানে থাকছে 18। ঠিক আছে, তাহলে এখানে কত থাকছে, তাহলে 1:2। তাহলে আমি বলতে পারি এখানে 3 ইউনিটের ভ্যালু, নাম্বার অফ কয়েন্স কতগুলো আছে, 3টে রিমেনিং, 3, 1 ইউনিটের ভ্যালু 1। তার মানে আমি বলতে পারি যে 1 টাকার কয়েন কতগুলো আছে, 1 টাকার কয়েন হচ্ছে একটা, আর 10 টাকার কয়েন কতগুলো আছে, 10 টাকার কয়েন হচ্ছে দুটো। ঠিক আছে, 1 টাকার কয়েন একটা, 10 টাকার কয়েন দুটো। তাহলে এই পসিবিলিটি দিয়েও পসিবল হচ্ছে।
তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার কি এই দ্বারা হবে না, আমাদের অ্যান্সার এই দ্বারা হবে না। যদি এখানেও একটা অ্যান্সার বেরোতো, একটা পসিবিলিটি দিয়ে, ওয়ান পসিবিলিটি দিয়ে যদি অ্যান্সার বেরোতো, তবে আমি বলতাম এই দ্বারা। আমার এখানে দুটো অ্যান্সার বেরোচ্ছে একটা কোয়েশ্চেন থেকে, তার জন্য আমার সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে না, সেকেন্ডেরটা হবে না, সেকেন্ডেরটা হবে না, শুধু অনলি ওয়ান ইজ কারেক্ট। বুঝতে পেরেছো আমার কথা? যেমন প্রথম স্টেটমেন্ট দিয়ে খালি একটা অ্যান্সার বেরোচ্ছে, একটা পসিবিলিটি দিয়ে অ্যান্সার বেরোচ্ছে, কিন্তু সেকেন্ড স্টেটমেন্ট দিয়ে দুটো পসিবিলিটি দিয়ে অ্যান্সার বেরোচ্ছে, তার জন্য সেকেন্ডেরটা আমার হচ্ছে না, শুধু অনলি ওয়ান অ্যান্সার হবে। বোঝা গেছে? দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 5 রুপি কয়েন্স ইন কয়েন্স উইথ সি। সিটের টোটাল অ্যামাউন্ট কত ছিল? সিটের টোটাল অ্যামাউন্ট ছিল 135 আর নাম্বার অফ কয়েন্স ছিল 18। ঠিক আছে, তাহলে 1 2 5 10 এই ডিনোমিনেশনের কয়েন্স ছিল। এবার কি বলেছে, নাম্বার অফ কয়েন্স 5 রুপি কতগুলো আছে, ম্যাক্সিমাম করতে হবে, ম্যাক্সিমাম। তাহলে দেখো 5 রুপি মানে 5-এর মাল্টিপলে থাকবে, 5 রুপি কয়েন্স 5-এর মাল্টিপল, তাহলে এখানে 5-এর মাল্টিপল কে কে আছে? 5-এর মাল্টিপল এটা আছে, 5-এর মাল্টিপল এটা আছে, আর আমার যে টোটাল নাম্বার অফ রুপিস এটাও আমার 5-এর মাল্টিপলে আছে। তার মানে রিমেনিং যে 1 টাকা 2 টাকার ডিনোমিনেশন আছে এরাও তোমার 5-এর মাল্টিপলে হতে হবে, এদেরকেও তোমার 5-এর মাল্টিপলে হতে হবে, তাহলেই তোমার এটা 135 টাকা হবে। 135 টাকা কখন হবে? যখন সবকটা ডিনোমিনেশনের কয়েন্স 5-এর মাল্টিপলে যাচ্ছে, তবেই তোমার 135 টাকা হবে। তাহলে যদি 5-এর এটাকে ম্যাক্স করতে হয়, ম্যাক্সিমাম করতে হয়, তাহলে রিমেনিং যে এইগুলো আছে এদের যাদেরকে 5-এর মাল্টিপলে আনতে হবে এদেরকে মিনিমাম করতে হবে, এদেরকে মিনিমাম করতে হবে। এদেরকে মিনিমাম কি করে করব? এদেরকে মিনিমাম করব, দেখো 5-এর মাল্টিপলে আমি কি করতে পারি, আমি এখানে যদি 2 টাকার কয়েন, মিনিমাম তো একটা নিতেই হবে, মিনিমাম যদি আমি একটা নিই তাহলে 2 টাকার কয়েন একটা হলে টোটালে 2 টাকা থাকছে, আর 1 টাকার কয়েন একটা হলে টোটালে 3 টাকা হচ্ছে। আমি যদি সেটা না করে আমি যদি 2 টাকার কয়েন দুটো নিই আর 1 টাকার কয়েন যদি আমি একটা নিই, তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স ইউজ হচ্ছে কত? 3টে। টোটাল নাম্বার অফ কয়েন্স ইউজ হচ্ছে কত? 3টে। আর আর কি করতে পারতাম, আর আমি করতে পারতাম যদি 2 টাকার কয়েন আমি একটা নিতাম, তাহলে 1 টাকার কয়েন আমাকে 3টে নিতে হতো, তাহলে সেখানে টোটাল নাম্বার অফ কয়েন্স 4টে হয়ে যেত। সেটা হবে না। কেন হবে না? কারণ একদিকে ম্যাক্স করতে গেলে আর একদিকে মিনিমাম করতে হবে। তাহলে 5 টাকার ডিনোমিনেশনের কয়েন্স যদি আমাকে ম্যাক্স করতে হয়, তাহলে ছোট ছোট কয়েন যেগুলো তোমার ভ্যালু কম সেগুলোকে আমাকে মিনিমাম করতে হবে, তাহলে আমি 5 টাকার ডিনোমিনেশনের কয়েনকে ম্যাক্স করতে পারবো। তার মানে আমি এখানে 2 টাকার কয়েন দুটো নিলাম, 1 টাকার কয়েন একটা নিলাম, টোটাল নাম্বার অফ কয়েন্স আমি ইউজ করেছি কত? 3টে। রিমেনিং নাম্বার অফ কয়েন্স কত পড়ে আছে? রিমেনিং নাম্বার অফ কয়েন্স পড়ে আছে 15টা। রিমেনিং নাম্বার অফ কয়েন্স পড়ে আছে 15টা। আর রিমেনিং রুপিস কত পড়ে আছে? 15 কয়েন্স আছে। রিমেনিং 130 টাকা আছে। রিমেনিং কত পড়ে আছে? 130 টাকা। আমি ধরলাম 15টা কয়েনের মধ্যে সবাই 5 টাকার কয়েন, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 5 15 75। আমি ধরলাম 15টা কয়েনের মধ্যে সবাই 10 টাকার কয়েন, এটা কত হয়ে যাচ্ছে? 150। তাহলে যদি তুমি বিয়োগ করো তোমার এখানে কত হচ্ছে? 20:5 ঘর 7 আর 8 55। তাহলে এখানে কত? 4:11। তাহলে 4:11কে 15টা কয়েনে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে 4 + 11 মানে 15 ইউনিটের ভ্যালু 15, 1 ইউনিটের ভ্যালু 1। তাহলে আমি বলতে পারি যে 5 টাকার কয়েন ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে? 4 ইউনিটের ভ্যালু 4, মানে 5 টাকার কয়েন ম্যাক্সিমাম 4টে নাম্বার অফ কয়েন্স থাকতে পারে 5 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 4। বলো বুঝতে পেরেছো? বলছে যে ইফ এ বি ডি হ্যাভ সেম নাম্বার অফ 10 রুপি কয়েন্স। আচ্ছা, এ বি ডি 1 2 5 10, নাম্বার অফ 10 রুপি কয়েন্স কত আছে বিতে? নাম্বার অফ 10 রুপি কয়েন্স আমাকে একটু দেখে বলো কতগুলো আছে বিতে।
নাম্বার অফ 10 রুপি কয়েন্স বি তে হচ্ছে 3টে, তার মানে এ তেও তোমার 3টে হবে আর ডি তেও তোমার 3টে হবে। কেন? কারণ আমি এখানে বলেছি সেম নাম্বার অফ 10 রুপি কয়েন্স আছে এবিডি তে। হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স উইথ এ? এ তে ম্যাক্সিমাম কতগুলো কয়েন্স থাকতে পারে? তাহলে 3টে 10 রুপি কয়েন্স যদি এ তে চলে যায় তাহলে 30 টাকা চলে গেল। আর এ তে আমার মনে আছে 60 টাকা ছিল, তাহলে রিমেনিং কত টাকা পড়ে আছে? 30 টাকা। তাহলে 30 টাকার ভেতরে আমাকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে আমি ম্যাক্সিমাম পাই। কিভাবে ম্যাক্সিমাম পাবো? ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স কি করে পাবো? যদি আমি বেশি ডিনোমিনেশনের কয়েনগুলোকে মিনিমাম করি আর ছোট ডিনোমিনেশনের কয়েনগুলোকে ম্যাক্সিমাম করি, তাহলে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স পেতে পারি। কি করে? আমি যদি 5 টাকার কয়েন, অ্যাজ ফর এক্সাম্পল আমি 5 টাকার একটা কয়েন নিলাম আর 5টা 1 টাকার কয়েন নিলাম, সব দুটোর ভ্যালু কিন্তু সেম, কিন্তু নাম্বার অফ কয়েন্স বেশি হলো কোথায়? আমার কাছে 5টা 1 টাকার কয়েন্স যেখানে নিলাম। ঠিক আছে, তার মানে আমি বেশি ডিনোমিনেশনের কয়েনগুলোকে আমি মিনিমাম করব আর ছোট ডিনোমিনেশনের কয়েনগুলোকে আমি ম্যাক্সিমাম করব। তাহলে এখানে তোমার রিমেনিং 30 পড়ে আছে। আমি ধরলাম যে 5 টাকার কয়েন যদি আমি একটা নিই, 5 টাকার কয়েন যদি আমি একটা নিই, তাহলে রিমেনিং কত টাকা আছে? 25 টাকা। রিমেনিং 25 টাকা আছে। নাম্বার অফ কয়েন্স কত আছে রিমেনিং আমি জানি না। ওকে, রিমেনিং 25 টাকা আছে। রিমেনিং 25 টাকা যদি থাকে, 25 টাকাকে তুমি 1 টাকা 2 টাকায় বিভক্ত করতে পারবে? এই 25 টাকাকে তুমি 1 টাকা 2 টাকার কয়েনে কি তুমি বিভক্ত করতে পারবে? যদি আমি 2 টাকার কয়েনকে আমি যদি আমি এখানে তোমার 1 টাকার কয়েন যদি আমি 5টা নিই তাহলে 5 হয়ে গেল। 1 টাকার কয়েন যদি আমি 5টা নিই, 5 হয়ে গেল। ঠিক আছে, আর তোমার হোয়াট ক্যান দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স উইথ এ? 5 টাকার কয়েন 5টা নিই তাহলে 5 হয়ে গেল। রিমেনিং কত আছে? 20। তাহলে যদি আমি এখানে 10, আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের প্রথমে ইফ দিয়ে একটা কন্ডিশন ছিল যে 2 টাকার কয়েন 10টা যদি আমি রিপ্লেস করি, তার মানে আমি তোমাকে বলেছিলাম তখন যে আমাদের ধরেই নিতে হবে যে 2 টাকার কয়েন মিনিমাম 10টা আছেই আছে এতে। 2 টাকার কয়েন মিনিমাম 10টা এতে আছেই আছে, যে স্টেটমেন্টটা বলে দিয়েছিল একদম শুরুতে। ইফ number 10 of 2 rupees coin replaced with same number of 5 rupees coin in A, তার মানে আমাকে ধরে নিতে হবে যে 10টা কয়েন রিপ্লেস করছি মানে 10টা কয়েন ওখানে আগের থেকে ছিল, তাহলে সেখানে এ তে তোমার মিনিমাম 10টা কয়েন থাকবেই থাকবে। তাহলে এ তে মিনিমাম 10টা কয়েন আছে, প্লাস তাহলে আরেকটা 5টা 1 টাকার কয়েন আমি অ্যাড করলাম, তাহলে এখানে হয়ে গেল 20 আর এখানে 25। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স কতগুলো হয়ে গেল? 5 আর 1 6, 6 আর 3 9। তাহলে টোটাল নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স কতগুলো হয়ে গেল? ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স হয়ে গেল 19। তাহলে 19 ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছে এই ডিআইটা, আমি তোমাদের কালকে করে দিয়েছিলাম। এই ডিআইটার প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো। ইফ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন এক্স বিটুইন 12 o'clock টু 13 o'clock, তাহলে 12 o'clock টু 13 o'clock ইজ a% more than previous, আগে যা ছিল তার থেকে a% বেশি, and the average speed till 1 o'clock is 18.18%, মানে 18.8 মানে তোমার 18.18 মানে 1/11 কত হয়? 9.09। 1/11, 3/11 কত হয়? সরি, 2/11 কত হয়? 18.18%। তাহলে আমি বলতে পারি যে 18.18% মিনস 2/11। 18.18% মিনস 2/11। ঠিক আছে, the average speed till 1 o'clock is 18.18% more than the given average speed। এবার এভারেজ স্পিড কি দিয়ে দিয়েছে? এভারেজ স্পিড গিভেন কত আছে? এভারেজ স্পিড গিভেন আছে 1 o'clock পর্যন্ত 55 কিলোমিটার পার আওয়ার। 55 কিলোমিটার পার আওয়ার থেকে 18.18%। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি তোমার 55 হয় আগে যা ছিল, তাহলে এখন কত? এখন 13 ইউনিট, 13 ইউনিটের ভ্যালু কত? 65। তাহলে এখন এভারেজ স্পিড কত? 65 কিলোমিটার পার আওয়ার। আর এখন তোমার 65 কিলোমিটার আওয়ার পর্যন্ত কত ঘন্টা চলেছে? 4 ঘন্টা চলেছে, 4 আওয়ার্স। তাহলে টোটাল কত কিলোমিটার গেছে? 65 এভারেজ স্পিড 65 কিলোমিটার পার আওয়ারে কত কিলোমিটার ট্রাভেল করেছে? টিল 1 o'clock। টিল 1 o'clock পর্যন্ত তোমার 4 5 20 0 4 6 24 26 260 কিলোমিটার টিল 1 o'clock পর্যন্ত ট্রাভেল করেছে। টিল 1 o'clock।
ঠিক আছে? তাহলে 12 to 13 o'clock এর ভেতরে, এখানে 1 মানে কিন্তু 13, গুলি ফেলো না, মাঝে মাঝে 13 লিখছি, মাঝে মাঝে 1 লিখছি। 12 to 13 এর ভেতরে চেঞ্জ স্পিডে, ইনক্রিজড এভারেজ স্পিডে কত কিলোমিটার গেছে? 12 to 13 এর ভেতরে ইনক্রিজড এভারেজ স্পিডে কত কিলোমিটার গেছে আমাকে দেখতে হবে। তাহলে 12 টু আগে কত গেছিল, টিল 1 o'clock পর্যন্ত কত ছিল? 260 কিলোমিটার। আর 12 o'clock পর্যন্ত কত কিলোমিটার গেছিল? 180 কিলোমিটার। তাহলে ইনক্রিজড স্পিডে তোমার 12 to 13 এর ভেতরে কত কিলোমিটার ট্রাভেল করেছে? 80 কিলোমিটার ট্রাভেল করেছে। 80 কিলোমিটার ইনক্রিজ স্পিডে ট্রাভেল করেছে। আর যখন ইনক্রিজ ছিল না স্পিড, যখন নর্মাল যে আগে যা ছিল সেইভাবে যাচ্ছিল, তখন কত কিলোমিটার ট্রাভেল করছিল? তখন দেখো, তখন 40 কিলোমিটার ট্রাভেল করছিল। তখন 12 to 13 এর ভেতরে 40 কিলোমিটার ট্রাভেল করছিল। এইবার তোমাকে বলেছে যে কত পার্সেন্ট বেশি। এবার দেখো 12 to 13 এর ভেতরে যতটা গেছে সেটা কত পার্সেন্ট বেশি। এবার এখানে বলে দেয়নি যে আগের থেকে কত বেশি বা ইনক্রিজের থেকে কত। যদি কিছু বলে দেওয়া না থাকে, সবসময় তুমি প্রিভিয়াসের সঙ্গে কম্পেয়ার করবে। প্রিভিয়াস মানে তোমার আগের কত কিলোমিটার গেছে, আর এখন ইনক্রিজড এভারেজ স্পিডে কত কিলোমিটার গেছে, এর সঙ্গে কম্পেয়ার করবে। যদি কিছু বলে দেওয়া না থাকে, তাহলে তোমার ইনক্রিজ স্পিডে কত কিলোমিটার গেছে? 80 কিলোমিটার। আর উইদাউট ইনক্রিজ স্পিডে 40 কিলোমিটার গেছে। তাহলে তোমার এখন ইনক্রিজ হয়েছে কত? 40 ইনক্রিজ হয়েছে। তাহলে 40/80 ইন্টু 100%। তাহলে এখানে কত ইনক্রিজ হয়েছে? 50% ইনক্রিজ হয়েছে। তাহলে 50% বলছি, এখানে তোমার 50% না, 40 থেকে 80 ইনক্রিজ হয়েছে। মানে 40 থেকে আরো 40 বেড়েছে প্রিভিয়াসের সঙ্গে। আমি 40 ছিল, আরো 40 বেড়েছে। তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে 100% হয়েছে। তাহলে 40 বেড়েছে মানে বাই 40, মানে প্রিভিয়াসের সঙ্গে কম্পেয়ার করছো, বাই 40 ইন্টু 100%। তাহলে তোমার এখানে 100% ইনক্রিজ হয়েছে। তাহলে এ পার্সেন্টের ভ্যালু কত? 100%। এ পার্সেন্টের ভ্যালু হচ্ছে 100%। বলে বুঝতে পেরেছো? যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে প্রিভিয়াসের সঙ্গে কম্পেয়ার করতে হবে। বুঝতে পেরেছো? ট্রেন এক্স স্টপস ফর 5 minutes at every station and train X stops at a total of 12 stations till 13 o'clock. ঠিক আছে, তার মানে ট্রেন এক্স টোটাল ওয়েস্ট করেছে কত মিনিট? 60 মিনিটস, মানে 1 আওয়ার সে ওয়েস্ট করেছে। ঠিক আছে, টিল 13 o'clock। টিল 13 o'clock পর্যন্ত সে 1 আওয়ার ওয়েস্ট করেছে। ইফ ট্রেন এক্স ডিড নট স্টপ at any stations, যদি সে কোনো স্টেশনসে না দাঁড়াতো, then find its average speed for the distance which it covered previously till 130 কিলোমিটার। তাহলে এভারেজ স্পিড বের করতে হবে। তাহলে 13 কিলোমিটার, একটা পর্যন্ত সে কত কিলোমিটার গেছে? খুব ইজি, একটা পর্যন্ত সে 220 কিলোমিটার গেছে। 220 কিলোমিটার গেছে। এবার এই একটা পর্যন্ত যেতে যেতে সে 60 মিনিট ওয়েস্ট করেছে স্টেশনে দাঁড়িয়ে। এবার বলছে যদি সে স্টেশনে না দাঁড়াতো তাহলে তার 60 মিনিট কম লাগতো। তাহলে একটা পর্যন্ত যেতে তার সময় লেগেছে কত? 4 ঘন্টা। যদি 60 মিনিট কম লাগতো তাহলে ক ঘন্টা সময় লাগতো? 3 ঘন্টা সময় লাগতো। তাহলে এভারেজ স্পিড কত? 220/3। তাহলে করলে তোমার কত থাকছে? করলে থাকে 3 7 21, 3 3 9, 73 ভগ্নাংশে যাবে। দেখো একটা অপশন আছে 73 পূর্ণ সামথিং সামথিং, ওটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। মানে এখানে বলে দিয়েছে যেটা তোমার স্টপেজ আছে, এটা বলে দেয়নি যে স্টপেজটা আলাদা করে আছে। বলে দেয়নি যে স্টপেজটা যেটা কন্ডিশন, স্টপেজের কন্ডিশন আলাদা করে তোমাকে বলে দেয়নি। তোমাকে বলে দিয়েছে যে স্টপেজে দাঁড়িয়েছে। তার মানে তোমাকে এখানে ধরে নিতে হবে যে যেভাবে ট্রেনটা আসছিল তার মাঝখানে 5 মিনিট করে দাঁড়াচ্ছিল 12টা স্টেশনে। তাহলে যদি না দাঁড়াতো তাহলে 1 ঘন্টা কম লাগতো। যদি 4 ঘন্টা লাগছে, যেখানে তোমার একটা নাগাদ একটা যখন বাজে তখন 4 ঘন্টা লাগছে, তাহলে যদি না দাঁড়াতো যখন একটা বাজতো তখন 3 ঘন্টা লাগতো। তাহলে তোমার এভারেজ স্পিড কত? বুঝতে পেরেছো? আমাকে বলো অ্যানসারটা কি আছে, তাহলে আমার মনে নেই বাবা। এ দেখো তাহলে এখানে কত হচ্ছে? 5/17 এটা করেছিলাম আগের দিন। তাহলে করলে
দেখো সেকেন্ড নোটটা কি বলছে, জেড ব্ল্যাক বলস ফ্রম ব্যাক আর ইজ ট্রান্সফার টু ইনটু ব্যাক কিউ। তাহলে ব্যাক কিউতে তোমার ব্ল্যাক বলস কতগুলো আছে, 6টা। তাহলে এখন ব্ল্যাক বল কতগুলো হয়ে গেল ব্যাক কিউতে, 6 প্লাস জেড। নাও probability of picking 2 balls from back queue such that first is black and second is red is 5/70। তাহলে প্রথমটা ব্ল্যাক নেব, তার মানে 6 প্লাস জেড C1 ব্ল্যাক নিলাম, তারপরেরটা রেড নেব, তার মানে 5C1 বি এর ভেতর থেকে, আচ্ছা কিউ এর ভেতর থেকে, সরি। আর টোটাল নাম্বার অফ বলস কত হলো, 15 প্লাস জেড C2, 15 প্লাস জেড C2 মানে 15 প্লাস জেড ইন্টু 15 প্লাস জেড -1/2। তাহলে এবার এই 2টা তোমার কি উপরে চলে যাবে, 2টা উপরে চলে গেলে 5 দুগুণা 10, এই 5 5 কেটে দাও সুন্দর করে। তাহলে এখানে 6 দুগুণা 12 প্লাস 2z ইন্টু 17 ইকুয়ালস টু, এখানে কত থাকছে, এখানে 14 থাকছে। তাহলে 14 যদি করো 4 পনেরো 60 শূন্য থাকছে 6, 14 কে 14 200, 200 প্লাস 14z 200 প্লাস 14z 14 প্লাস জেড, এটা 200 প্লাস 14z প্লাস 15z প্লাস জেড স্কোয়ার। কি বলছো, এটা 210 হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার কত থাকছে, এখানে থাকছে তোমার 17 গুণা 34 4 3 17 204 প্লাস 34z ইকুয়ালস টু 210 প্লাস 29z প্লাস জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার প্লাস 29z থেকে 34z বিয়োগ দিলে তো -5z, আর এখানে তোমার এটা গেলে, এটা দিয়ে গেলে প্লাস 6, তাই তো, প্লাস 6। তাহলে এখানে প্লাস প্লাস, হ্যাঁ প্লাস প্লাস 3 আর 2, 3 দুগুণা 6, 3 আর 2। তাহলে জেড এর ভ্যালু কি কি বেরোলো, জেড এর ভ্যালু একটা বেরোলো 3, আর জেড এর ভ্যালু একটা বেরোলো 2। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এবার কি হয়। জেড এর ভ্যালু 3 আর 2, তাহলে 3 আর 2 যদি আসে তাহলে তোমার দুটো পসিবিলিটি আছে। তাহলে এবারে কি বলেছে, এবার বলেছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বলস ইন ব্যাগ আর, ব্যাগ আর এ কতগুলো বলস। আর প্রথমে কি বলছে, ব্ল্যাক বলস ইন ব্যাগ আর ইজ 3z, ব্ল্যাক বলস ইন ব্যাগ আর ইজ 3z which is 50% more than red balls। তাহলে ব্ল্যাক হোয়াইট রেড, তাহলে এটা যদি 3z হয় which is 50% more than, তার মানে 3z into 2/3, তার মানে এটা হয়ে যায় 2z। while the number of white balls in bag R is 3z minus 6, 3z minus 6, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে আর কিছু কন্ডিশন বলেছে, আর কিছু কন্ডিশন বলেন, তাহলে যদি এখানে 3 এর ভ্যালু 3 তিরিক্ষে 9, ব্ল্যাক কত হচ্ছে 3 তিরিক্ষে 9, 3 নং 27, 27 থেকে 6 গেলে 21, 3 দুগুণা 6। আর যদি জেড এর ভ্যালু 2 ধরি তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6 মাইনাস 6 0, তাহলে হোয়াইট বলস তো তোমার 0 চলে আসছে। হোয়াইট বলস তো 0 হবে না, কারণ অ্যাটলিস্ট একটা বল থাকবে, তার মানে জেড এর ভ্যালু 3 হবে। তাহলে জেড এর ভ্যালু যদি 3 হয় তাহলে টোটাল নাম্বার অফ বলস কত হচ্ছে, যে টোটাল নাম্বার অফ বলস হচ্ছে তোমার 9, 21 আর 6, তার মানে 36, 30, নান অফ দিস হবে। তাহলে কি হচ্ছে 9, 21, 6, তো মানে 3z হোয়াইট বলস কত 3z minus 6, 3z ওখানে গিজমিজি হয়ে গেছে দেখছি, 3z minus 6, আর এখানে তোমার 50% মোর দ্যান রেড বলস, তার মানে 3/2 মানে 2z, তাই তো। তাহলে এখানে যদি জেড এর ভ্যালু 3 হয়, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 9 থেকে 6 গেলে 3, 3 তিরিক্ষে 9 থেকে 6 গেলে 3, আর এখানে
3 দুগুণা 6, তাহলে 9 আর 6 15, 15 আর 3 18, হ্যাঁ 18, ওখানে গিজিমিজি হয়ে গেছিল, ওখানে আমি ভুল ক্যালকুলেশন করে ফেলেছি ফাইনালটা। 3 6 18, তাহলে 18 ইজ দ্য অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? কি বলছে, m black balls and n red balls from back Q transferred into back P. Now probability of picking a ball either black or red, তাহলে m black ball আর n red ball. Now probability of picking a ball either black or red from back P is 4/5. Okay, fine. দেখো কি বলছে, m black balls আর n red balls. m black balls, আচ্ছা আগে দেখে নি পিতে কত কি বলা আছে। পিতে ব্ল্যাক বল হচ্ছে 8টা, হোয়াইট বল হচ্ছে তোমার 5টা, ব্ল্যাক বল 8টা, হোয়াইট, টোটাল নাম্বার অফ বলস, ব্ল্যাক হোয়াইট রেড, ব্ল্যাক বল 8টা, হোয়াইট বল 5টা, 8 5 13, 7টা হচ্ছে তোমার রেড বল, কারণ টোটাল নাম্বার অফ বলস 20 আছে। এবার কি বলছে, m ব্ল্যাক বলস অ্যান্ড n রেড বলস ফ্রম ব্যাক কিউ ট্রান্সফার্ড ইনটু ব্যাক পি। তাহলে এখন ব্ল্যাক বলস কত হয়ে গেল, 8 প্লাস m। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং এ বল either black or red from back P is 4/5, মানে 8 plus m c1, 8 plus m c1 by total number of balls কত, 20 plus m c1, ঠিক আছে। আর এখানে n রেড বলস, আচ্ছা 20 প্লাস m প্লাস n, কারণ n রেড বলস করছি, প্লাস তোমার 8 প্লাস তোমার n রেড বলস, তাহলে 7 প্লাস n c1 বাই 20 প্লাস m প্লাস n c1, ঠিক আছে। তাহলে যদি লসাগু ইকুয়ালস তোমার কত হচ্ছে, 4/5। যদি লসাগু করি, লসাগু করলে তোমার কি হচ্ছে, 20 প্লাস m প্লাস n তো কমন থাকছে, আর উপরে থাকছে কত, 8 প্লাস m ইন্টু 7 প্লাস 7 প্লাস n বাই 20 প্লাস m প্লাস n, তাহলে উপরে থাকছে হচ্ছে 15 প্লাস m প্লাস n বাই নিচে থাকছে 20 প্লাস m প্লাস n ইকুয়ালস টু 4/5। তাহলে গুণ করলে 5 পরং 75, 75 প্লাস 5m প্লাস 5n ইকুয়ালস টু 80 প্লাস 4m প্লাস 4n। তাহলে এবার এই m আর n যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে হয়ে যাচ্ছে কত, m প্লাস n, আর 75 যদি রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে হয়ে যাচ্ছে কত, 5। তাহলে m প্লাস n ইকুয়ালস টু 5 করে আমাকে m প্লাস n ইকুয়ালস টু 5 করতে হবে, যেখানে n ইজ গ্রেটার দ্যান m। তাহলে n ইজ গ্রেটার দ্যান m কি করে হবে, n যদি 3 হয় এটা 2 হবে, n যদি 4 হয় এটা 1 হবে, ঠিক আছে। এছাড়া তো আর কিছু হবে না, এছাড়া আর পসিবল না, n গ্রেটার দ্যান n করে 5 করতে হবে। তাহলে এবার এদের দুটো পসিবিলিটি বেরোচ্ছে, তাহলে দেখা হলো 8m প্লাস 5n, 8m করে 8 দুগুণা 16, 5n করে 3 5 15 করে হচ্ছে তোমার 31, প্রথমটা হচ্ছে। আচ্ছা 8 ইন্টু 1 মানে 8, 4 ইন্টু 5 মানে 20, তাহলে করলে কত হচ্ছে 28, তাহলে 1 আর 2 হচ্ছে, তাহলে 1 and 2 অনলি। বলো বুঝতে পেরেছো?